স্বাগতম জটিল সংখ্যার দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আমরা জটিল সংখ্যার একক বা আই নিয়ে কথাবার্তা বলছিলাম। আজকে কথা বলবো জটিল সংখ্যা নিয়ে। এখানে খুব সুন্দর করে একটা ডেফিনেশন দেওয়া আছে, খুবই সহজ ইংলিশে। আ নাম্বার ইন দ্য ফর্ম a প্লাস আই বি, যেখানে এ আর বি দুইটাই কি বাস্তব সংখ্যা। দেখো বিলংস টু আর, এবং আই এর ভ্যালু হচ্ছে আইটা তো জানোই, জটিল সংখ্যার যে একক সেটাই আসলে কি একটা কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ এ প্লাস আই বি। এই ফরম্যাটের যে কোনো সংখ্যাই কি জটিল সংখ্যা, যেখানে এ আর বি তারা কেমন বাস্তব। এই যে এ আর বি তারা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, এবং এটাকে কি দিয়ে ডিনোট করা হয়? জেড দিয়ে ডিনোট করা হয়। ফর এক্সাম্পল দেখো 2 প্লাস 3i, এটা একটা জটিল সংখ্যা, যেখানে এ এর ভ্যালু হচ্ছে 2, বি এর ভ্যালু হচ্ছে 3, এবং এইখানে এ যাকে বলা হয় আমাদের বাস্তব অংশ। অর্থাৎ আমাদের এই যে জটিল সংখ্যা জেড, এইটার বাস্তব অংশ হচ্ছে এ। এটাকে ডিনোট করা হয় এভাবে, রিয়েল, বাস্তব মানে তো রিয়েল, তো আর ই অফ জেড, রিয়েল পার্ট অফ জেড ইকুয়ালস টু এ। আর এই জটিল সংখ্যাটার কাল্পনিক অংশ, কাল্পনিক মানে কিন্তু ইমাজিনারি, ইমাজিনারি অংশটা হচ্ছে কি আয়ের সহগ, যেটা বুঝছে। তার মানে এইটার যে ইমাজিনারি পার্ট সেটাকে প্রকাশ করা হয় আই এম, ইমাজিনারি অফ জেড, এটা কত? বি। ঠিক আছে, তো খেয়াল করো এই সংখ্যাটার বাস্তব অংশ কত? 2, অর্থাৎ রিয়েল অফ এটা যদি জেড হয়, তোমাকে যদি রিয়েল অফ জেড বের করতে বলে সেটা কত? 2, আর ইমাজিনারি অফ জেড কত? বি। ঠিক আছে, এখন আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এ আর বি এই দুইটাই কিন্তু বাস্তব সংখ্যা, তাই না? তার মানে এ এর ভ্যালু, বি এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ, 0, 0 যে কোনো কিছু হতে পারবে, তাই না? দেখো আমাদের এ এর ভ্যালু যদি শূন্য হয়ে যায়, এর ভ্যালু যদি শূন্য হয়ে যায়, তাহলে আমাদের জেডটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? আই বি। এই ধরনের সংখ্যাকে বলা হয় পিওর ইমাজিনারি নাম্বার অথবা পিওর কমপ্লেক্স নাম্বার। এটার কোনো রিয়েল পার্ট নেই। ঠিক আছে, আবার খেয়াল করো আমাদের বি এর ভ্যালুটা যখন শূন্য হয়ে যাবে, তখন আমাদের যে জটিল সংখ্যাটা সেটা ইকুয়ালস টু এ। এখন এ কিন্তু একটা বাস্তব সংখ্যা, তার মানে আমরা বলতে পারি না সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। আরো সহজ করে বলতে গেলে দেখো বি এর ভ্যালু যখন শূন্য, তখন আমাদের জটিল সংখ্যাগুলো বাস্তব সংখ্যায় রূপ নিতেছে। তার মানে বাস্তব সংখ্যার যেই সেটটা সেটা কিন্তু জটিল সংখ্যার সেটের একটা সাবসেট। তো আমাদের জটিল সংখ্যার যেই সেট সেটাকে কমপ্লেক্স মানে সি এইটা দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে জটিল সংখ্যার সেট, আর বাস্তব সংখ্যার সেট হচ্ছে ক্যাপিটাল আর। তার মানে আমরা লিখতে পারি আর ইজ এ সাবসেট অফ সি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। তো আমরা যদি একটু ডায়াগ্রামে দেখার চেষ্টা করি, তো এই হচ্ছে আমাদের যেই সংখ্যার ভেন ডায়াগ্রাম। বাইরের যেই বড় বৃত্তটা এটা অ্যাকচুয়ালি আমাদের জটিল সংখ্যার সেট। ঠিক আছে, এখন এই জটিল সংখ্যার সেট কিন্তু 3টা ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, এখানে কি আমাদের এ এর ভ্যালুটা শূন্য, আমরা দেখে আসছি এ এর ভ্যালু শূন্য হলে সংখ্যাটা কি দাঁড়ায়? জাস্ট বি আই। তারপর এই যে মাঝখানের যে কালো অংশটা, এখানে আসলে এ এর ভ্যালুও শূন্য না, বি এর ভ্যালুও শূন্য না, অর্থাৎ এই টাইপের নাম্বারগুলো। আর এই যে বৃত্তটা এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা বলতে এখানে আমাদের বি এর ভ্যালুটা শূন্য। এখন বাস্তব সংখ্যার অনেকগুলা ক্লাসিফিকেশন তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো, তাই তো? তো এই ভেন ডায়াগ্রামটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বেশ ইম্পর্টেন্ট। এখন কারো মনে একটা প্রশ্ন জাগতেই পারে, আমরা যে ইউনিভার্সটা ধরে নিছি, ভেন ডায়াগ্রামের তো একটা ইউনিভার্স ধরে নেয়, তাই না? ইউ সেট যেটা, সেটা হচ্ছে জটিল সংখ্যার সেট। এইটার বাইরে কি কিছু নাই? এটার উত্তর আমি দিচ্ছি না, এটা আসলে তোমাদেরকে দেওয়া উচিত না। there is something known as hyper complex number, আমরা ওগুলোতে যাচ্ছি না। তো ভেন ডায়াগ্রামটা নিশ্চয়ই বোঝা গেছে। আমরা এখন জটিল সংখ্যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। তোমরা নিশ্চয়ই স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো, 2 ডিমেনশনাল যে স্থানাঙ্ক জ্যামিতি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, সেখানে আমাদের 2টা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এবং যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের কি লাগে? 2টা স্থানাঙ্ক লাগে, তাই তো? একটা হচ্ছে এক্স, আমি এক্স অক্ষ বরাবর কতটুকু যাব, আর হচ্ছে ওয়াই, তাই তো? আর এটা হচ্ছে আমাদের কি মূলবিন্দু। ঠিক সেইমভাবে আমাদের জটিল সংখ্যা রিপ্রেজেন্টেশনের জন্য যেই স্থানাঙ্ক, যেটাকে বলা হয় আর্গান্ট ডায়াগ্রাম, সেখানেও 2টা অক্ষ। নিশ্চয়ই গেস করতে পারতেছো, একটা অক্ষ হচ্ছে বাস্তব অক্ষ, আর একটা অক্ষ হচ্ছে কাল্পনিক বা ইমাজিনারি অক্ষ। তো আমাদের আর্গান্ট ডায়াগ্রামে এই যে এক্স অক্ষ, এইটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ বা রিয়েল অ্যাক্সিস, আর ওয়াই অক্ষ
এইটা আমাদের কাল্পনিক বা ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, আমরা এখন একটু দেখি। তো এই হচ্ছে আমাদের একটা আর্গান্ট ডায়াগ্রাম, এবং আমাদের একটা জটিল সংখ্যা ধরো এক্স প্লাস আই ওয়াই। এখন তুমি যদি মূল বিন্দু থেকে এক্স ঘর ডানে যাও, তারপর সেখান থেকে ওয়াই ঘর উপরে ওঠো, তাহলে যেই পয়েন্টটা পাবা সেই পয়েন্টটা আসলে কি একটা জটিল সংখ্যা নির্দেশ করবে। আর একটু কারেক্টলি বলতে গেলে ওই পয়েন্টটা না, তুমি যদি মূল বিন্দু আর ওই পয়েন্টটা কানেক্ট করো, তাহলে যে এই রেখাটা পাবা সেটাই আসলে কি একটা জটিল সংখ্যা মিন করবে। ঠিক আছে, তুমি দেখো এই যে রিয়েল অ্যাক্সিস বরাবর কতটুকু গেছো, তোমার জটিল সংখ্যায় রিয়েল পার্ট যতটুকু, কতটুকু এক্স। তুমি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর কতটুকু গেছো, তোমার জটিল সংখ্যায় ইমাজিনারি পার্ট যতটুকু, এতটুকু হচ্ছে ওয়াই। এগুলো পজিটিভ নেগেটিভ হতে পারে, এখানেও কিন্তু 4টা কোয়াড্রেন্টই আছে। তো এই হচ্ছে আমাদের সেই জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই। এই যে রেখা ওপি, সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে এই জটিল সংখ্যাটাকে নির্দেশ করতেছে। এখন খেয়াল করো তো, আমাদের ওয়াইয়ের ভ্যালু যদি 0 হয়, তাহলে যেই সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো কি এক্স অ্যাক্সিসের উপরে থাকবে না, এক্স অ্যাক্সিস না, এখানে রিয়েল অ্যাক্সিসের উপরে থাকতেছে, তাই তো? তার মানে আমাদের যত বাস্তব সংখ্যা, সব বাস্তব সংখ্যাই কি এই রিয়েল অ্যাক্সিসের উপর কি করতেছে, লাই করতেছে। এটাই কিন্তু আমাদের সেই নাম্বার লাইন। তোমরা ছোটবেলায় নাম্বার লাইন সম্পর্কে তো পড়ে আসছো। আর এক্স এর ভ্যালু যখন 0, তখন সেটা কি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বা পিওর ইমাজিনারি নাম্বার। দ্যাট মিনস তারা কই থাকবে, এই লাইনটার উপরে থাকবে। আর মাঝখানে এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটের নাম্বার, যেখানে এক্স এর ভ্যালুও 0 না, ওয়াই এর ভ্যালুও 0 না। এবার তোমাদের একটা প্রশ্ন করি তো, এই যে আমাদের আর্গান্ট ডায়াগ্রাম, এই আর্গান্ট ডায়াগ্রামটার যে কোনো পয়েন্ট, তুমি যদি যে কোনো পয়েন্ট নাও, একটা জটিল সংখ্যা পাবা না, তাই তো? তুমি যদি মূলবিন্দু আর ওই পয়েন্টটা কানেক্ট করো, তুমি একটা জটিল সংখ্যা পাবা। ওই জটিল সংখ্যাগুলার সেটটাই কিন্তু এই যে বাইরের যে বৃত্তটা। এখন যেই সংখ্যাগুলা এই রেখার উপর অবস্থিত, তাদের সেট কোনটা বলতে পারো? আর যেই সংখ্যাগুলা এই রেখাটার উপর অবস্থিত, তাদের সেট কোনটা? আর যারা কিনা এই দুইটা রেখার কোনোটার উপরেই অবস্থিত না, তাদের সেট কোনটা? হোপফুলি এটা সবাই পারবা। এখন এই যে জটিল সংখ্যা, এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। এটাকে আমরা এভাবে প্রকাশ করলাম, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাই তো? অনেকটা স্থানাঙ্ক ব্যবস্থার তোমার এক্স কমা ওয়াই এই ফরম্যাটে। এখন স্থানাঙ্ক জ্যামিতিতে তো আমরা দেখে আসছি, কোনো একটা পয়েন্টকে তুমি কার্তেশীয় কিংবা পোলার দুইভাবেই প্রকাশ করতে পারো। ঠিক সেমভাবে তুমি আর্গান্ট ডায়াগ্রামে একটা জটিল সংখ্যাকে, আর্গান্ট ডায়াগ্রাম না, একটা জটিল সংখ্যাকে দুইভাবে প্রকাশ করতে পারো। এই হচ্ছে আমাদের প্রথম আকার, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এটা তোমাদের ওই স্থানাঙ্ক জ্যামিতির অনেকটা কার্তেশীয়র অনুরূপ আর কি। এখন দেখো এই যে পি পয়েন্ট, এটা তুমি কিভাবে ডিফাইন করলা? আমাদের রিয়েল অ্যাক্সিস বরাবর এক্স ঘর যাইতে হবে, আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর ওয়াই ঘর যাইতে হবে, তাইলে আমি কি এই পয়েন্টটা পাবো। সেটাই তো এখানে বলতেছে যে আমাদের রিয়েল অ্যাক্সিস বরাবর এক্স ঘর যাও, ইমাজিনারি অ্যাক্সিস বরাবর ওয়াই ঘর যাও। এখন এইটা না বলে আমি কিন্তু এভাবেও বলতে পারতাম যে আমাদের মূল বিন্দু বা পোল থেকে আর দূরত্বে যাও, মূল বিন্দু বা পোল থেকে আর দূরত্বে যাও, এবং কোন দিকে যাবা, আমাদের যে রিয়েল অ্যাক্সিস সেটার সাথে থেটা কোণে যাবা, তাহলেও কিন্তু তুমি এই পয়েন্টটায় গিয়েই পৌঁছাবা, তাই না? তার মানে এটাও কিন্তু একটা রিপ্রেজেন্টেশন হতে পারে। তো জেড ইকুয়ালস টু আমরা এভাবে প্রকাশ করি, আর থেটা। এই ফরম্যাটটাকে বলা হয় জটিল সংখ্যার পোলার ফরম্যাট। এটা যেটা বলে যে তোমাকে মূল বিন্দু বা পোল থেকে আর দূরত্বে যেতে হবে, কোন অ্যাঙ্গেলে যাবা, এক্স অ্যাক্সিসের সাথে থেটা কোণে যাবা। এখন এই যে আর, এই আর এর পরিচয় হচ্ছে মডুলাস। এই আর এর পরিচয় হচ্ছে, আমি যদি লিখি MODULUS, আর এই যে থিটা, এই থিটার পরিচয় হচ্ছে আর্গুমেন্ট। এগুলো নিয়ে বিস্তর আলোচনা থাকবে আমাদের, বাট আপাতত জাস্ট মনে রাখো এই আরটা হচ্ছে মডুলাস আর থিটাটা হচ্ছে কি আর্গুমেন্ট। এখন এটাকে আরেকটু ভাঙানো যায়, একটু খেয়াল করো। দেখো আমাদের অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশনটা কি ছিল, এক্স প্লাস আই ওয়াই না, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তাই তো? এখন দেখো এক্স এর পরিচয় আমি আর আর থিটা দিয়ে প্রকাশ করব। এক্সটা হচ্ছে এইটা, এটা অ্যাকচুয়ালি কি আর কস থিটা না? এটা নিশ্চয়ই জানার কথা, এতদিনে তো ভেক্টর পড়ে হজম হয়ে যাওয়ার কথা। তো এটা হচ্ছে আর কস থিটা, তো আমি এক্সের জায়গায় কি লিখতে পারি, আর কস থিটা প্লাস আই টু ওয়াইকে কি লেখা যায়, আর সাইন থিটা, তাই তো? আর সাইন থিটা। তো এখান থেকে তুমি যদি আরটা কমন নাও, যেটা থাকবে কস থিটা প্লাস আই সাইন থিটা। এইটাই আসলে জটিল সংখ্যার পোলার আকার।
এটাই আসলে কি আমাদের জটিল সংখ্যার পোলার আকার। এখন তোমরা যারা ম্যাকলরিনের ধারা পড়ে আসছো তারা জানো যে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি লেখা যায় e⁻i থিটা, যেটাকে বলা হয় অয়েলারের ফর্মুলা। তো আরেকটা আকার হচ্ছে এটাকে যদি আমি রিপ্লেস করে e⁻i থিটা দিয়ে প্রকাশ করি তাহলে আরেকটা আকার দাঁড়াবে আর e⁻i থিটা। এটা কিভাবে আসছে? এটা অয়েলারের সূত্র থেকে, ম্যাকলরিন সিরিজ থেকে অ্যাকচুয়ালি এটা ডিরাইভ করা যায়। তো এটাও আসলে কি আমাদের পোলার আকার, অর্থাৎ আর থিটা থাকলে সেটাকে কি পোলার আকার বলা হবে। তো পোলার আকার কয়টা হলো? এটাও একটা পোলার আকার, এটাও একটা পোলার আকার, এটাও একটা পোলার আকার। দেখো আননোন কিন্তু দুইটাই, আর আর থিটা। এখানেও দেখো আননোন কিন্তু দুইটাই, আর থিটা, ঠিক আছে। আর যে প্রথম আকারটা এটাকে অ্যাকচুয়ালি জটিল সংখ্যার ভেক্টর আকার বলা হয়। ভেক্টর আকারেও কিন্তু আননোন কয়টা? দুইটা, এক্স আর আই ওয়াই। তো আমরা একটা আকার থেকে অন্য আকারে কিভাবে কনভার্ট করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো নর্মালি যেটা করা হয়, তোমাকে এই ফরম্যাটটা দেওয়া হবে, মানে এই আকারটা দেওয়া থাকবে এবং তোমাকে বলা হবে এই জটিল সংখ্যাটার মডুলাস আর আর্গুমেন্ট কি সেটা বের করা। মডুলাস আর আর্গুমেন্ট বের করা মানে কিন্তু পোলার আকারটা বের করা, তাই না? কারণ মডুলাস আর্গুমেন্ট বের করতে পারলে তুমি তো পোলার আকার এমনিতেই নিয়ে আসতে পারবা, ঠিক আছে। তো আমাদের এখনকার টপিক হচ্ছে জটিল সংখ্যার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয়। আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে x+iy, আমাদের বের করতে হবে এই জটিল সংখ্যাটার মডুলাস আর আর্গুমেন্ট কত। মডুলাস বের করাটা খুবই সহজ। তো আমরা প্রথমে মডুলাসটা বের করব। তোমরা নিশ্চয়ই এই ফিগারটা দেখে আসছো আরেকটু আগেই। আমাদের মডুলাসের পরিচয় হচ্ছে আমাদের যে জটিল সংখ্যা নির্দেশকারী যেই পয়েন্টটা আছে ওই পয়েন্ট থেকে মূলবিন্দু এইটার যেই ডিস্টেন্স সেটাই কি আমাদের মডুলাস বা আর। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি r = কত? √x² + y²। এখন x এর ভ্যালু পজিটিভ হোক নেগেটিভ হোক যেরকমই হোক না কেন, x এর ভ্যালু 0 হোক কিংবা y এর ভ্যালু 0 হোক, তুমি কি মডুলাসটা বের করে ফেলতে পারবা না? জাস্ট √x² + y²। এখন আর্গুমেন্টের ব্যাপারটায় আসি। আমাদের যে জটিল সংখ্যা নির্দেশকারী সরল রেখা কিংবা তুমি ভেক্টরও বলতে পারো, এই যে এই রেখাটা রিয়েল অ্যাক্সিসের সাথে যেই অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাই কি আমাদের আর্গুমেন্ট। দেখো এটা কি আমাদের একটা আর্গুমেন্ট। তো আমাদের টার্গেট হচ্ছে এই থিটার ভ্যালুটা বের করা। তো ট্যান থিটা এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? দেখো এই ত্রিভুজে y/x, তাই তো। তো এখান থেকে আমাদের কিন্তু থিটার ভ্যালুটা কত চলে আসতেছে? tan ইনভার্স y/x। এখন একটা কথা এখানে খেয়াল করার মতো বিষয়, দেখো tan ইনভার্স y/x এটার ভ্যালু কিন্তু অনেকগুলা, তাই না? দেখো tan ইনভার্স 1 আমরা নর্মালি রেডিয়ানে চিন্তা করি, ঠিক আছে। আমরা বেশ বড় হয়ে গেছি, ডিগ্রি কিন্তু বাচ্চাদের একক, আমরা রেডিয়ানে চিন্তা করি। দেখো tan ইনভার্স 1 এটা কি π/4 হতে পারে না? হতে পারে। এখন এটার সাথে তুমি যদি 360 ডিগ্রি অ্যাড করো, তার মানে 2π যদি অ্যাড করো তাহলে কি 9π/4। tan ইনভার্স 1 এর ভ্যালু কিন্তু এটাও। তো সবগুলাই কিন্তু আমাদের আর্গুমেন্ট, ঠিক আছে। এইটাও কিন্তু একটা আর্গুমেন্ট, এইটাও কিন্তু একটা আর্গুমেন্ট হতে পারে। মানে কোনো একটা জটিল সংখ্যার y/x এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে এটাও একটা আর্গুমেন্ট হতে পারে, এটাও একটা আর্গুমেন্ট হতে পারে। আর্গুমেন্টের সংখ্যা কিন্তু অসীম সংখ্যক, বাট মুখ্য আর্গুমেন্ট বা প্রিন্সিপাল আর্গুমেন্ট বলে একটা ব্যাপার আছে। এবং কোনো একটা জটিল সংখ্যার প্রিন্সিপাল আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট একটাই, এবং আমরা আর্গুমেন্ট বলতে এই মুখ্য আর্গুমেন্টটাকেই বুঝবো, ঠিক আছে। কোনো একটা জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্টের কন্ডিশনটা কি? এই যে থেটা না, এই থেটার ভ্যালুটা নেগেটিভ পাই থেকে শুরু হবে, পাই থেকে ছোট বা সমান, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। দেখো এই রেঞ্জটা কিন্তু আমাদের পুরো 360 ডিগ্রি, আমাদের যেই স্থানাঙ্ক ব্যবস্থা না পুরোটাকেই কাভার করতেছে। দেখো -π থেকে শুরু, এই যে এটা তো আমাদের 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে নেগেটিভ পাই থেকে শুরু সহ না, কিন্তু ঘুরে পাই পর্যন্ত আসবে এবং পাই সহ, তার মানে 360 ডিগ্রিকেই কিন্তু কাভার করতেছে। তার মানে জটিল সংখ্যাটা যেখানেই হোক না কেন এই রেঞ্জের থিটার একটা ভ্যালু দিয়ে তুমি কি ওই জটিল সংখ্যার আর্গুমেন্টটাকে প্রকাশ করতে পারবা, এবং সেই আর্গুমেন্টটাকেই বলা হয় ওই জটিল সংখ্যাটার মুখ্য আর্গুমেন্ট। ফর এক্সাম্পল, ধরো তোমাকে আমি একটা জটিল সংখ্যা দিলাম, সেটা হচ্ছে এইখানে আছে, ঠিক আছে। এবং এই যে অ্যাঙ্গেলটা এইটা ধরো 320 ডিগ্রি, এইটা 320 ডিগ্রি। এখন এই যে 320 ডিগ্রি এইটা কিন্তু এই জটিল সংখ্যাটার একটা আর্গুমেন্ট, বাট মুখ্য আর্গুমেন্ট না। কারণ মুখ্য আর্গুমেন্টের শর্ত হচ্ছে ওই আর্গুমেন্টটা কি এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন এই রেঞ্জটা যেহেতু আমাদের পুরো 360 ডিগ্রি, মানে পুরো সিস্টেমটাকেই কাভার করতেছে,
তার মানে আমি কিন্তু এইটাকে এই রেঞ্জের মধ্যে কোনো একটা ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি। খেয়াল করো, আমি যদি ওদিক দিয়ে না আসি, এতটুকু ঘুরে আসি, সেক্ষেত্রেই কি এটা কত? -40 ডিগ্রি, তাই তো? আচ্ছা, আমরা রেডিয়ানে দিই, এটা 320 ডিগ্রি না ধরে এটা ধরলাম 300 ডিগ্রি, তাহলে এটা কত? 60 ডিগ্রি। দ্যাট মিনস এটা কত? পাই বাই, যেহেতু ক্লকওয়াইজ আসছি তাহলে কি একটা নেগেটিভ সাইন দিতে হবে। তো এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট কত? -π/3। দেখো, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়তেছে। তো মুখ্য আর্গুমেন্টের ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। এটা নিয়ে কিন্তু প্যাচ লাগানো যাবে না, ঠিক আছে? আমাদের তো 4টা কোয়াড্রেন্ট, তাই না? এটা 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 এটা, তাই তো? এই 4টা কোয়াড্রেন্টের জন্য মুখ্য আর্গুমেন্ট কিভাবে বের করে সেটা আমরা বের করব। তো আমাদের প্রথম কেস দেখো, এখানে কিন্তু মুখ্য আর্গুমেন্টের শর্তটা দেওয়া আছে, -π থেকে বড়, π থেকে ছোট বা সমান। তো আমাদের প্রথম কেস যেটা, সেটা হচ্ছে আমাদের যে জটিল সংখ্যাটা সেটা প্রথম কোয়াড্রেন্টে, অর্থাৎ এখানে x এর ভ্যালু গ্রেটার দেন 0, y এর ভ্যালু গ্রেটার দেন 0। তো আমাদের জটিল সংখ্যাটা যদি এরকম হয় z = x + iy, এক্ষেত্রে কন্ডিশনটা কি? x এটাও গ্রেটার দেন 0, y এটাও গ্রেটার দেন কি? 0। তো এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টটা কি হবে? খেয়াল করো, এখানে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে না? তো এখানে আমরা tan θ = কি লিখতে পারি? y/x, তাই তো? এবং y আর x দুইটার ভ্যালুই কি? পজিটিভ, পজিটিভ না? তো দুইটার ভ্যালু যদি পজিটিভ হয়, আমাদের θ = কি আসবে? tan ইনভার্স y/x, তাই তো? এখানকার যেই ভ্যালুটা আসবে, দুইটাই যেহেতু পজিটিভ, তার মানে এই থিটার ভ্যালুটা কি? সূক্ষ্মকোণ আসবে। এবং দেখো, সূক্ষ্মকোণ মানে কি? যে 0 থেকে 90 এর মাঝখানে, এটা কিন্তু এই রেঞ্জে পড়তেছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে আর্গুমেন্ট সেটা কিন্তু এক্স্যাক্টলি এটাই। আর যেহেতু এমনিই পজিটিভ, আমি জোর করে কি একটা মডুলাস দিয়ে দিলাম। পজিটিভ নাম্বারের মডুলাস করলে তো কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? এটা জাস্ট ফর্মুলা মনে রাখার জন্য। তো এটা গেল প্রথম কোয়াড্রেন্ট। আর এই ক্ষেত্রে মডুলাসের ভ্যালু কত? মডুলাসের ভ্যালু কিন্তু সব ক্ষেত্রেই সেম। এটা আমাদের মডুলাস, মডুলাসের ভ্যালু সব ক্ষেত্রেই সেম, √(x² + y²), ঠিক আছে? এবার আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, এবার আমাদের জটিল সংখ্যাটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে এখানে, তো এখানে আমাদের আর্গুমেন্টটা কি হবে? এখানে আমাদের আর্গুমেন্টটা হবে যে এই থিটার ভ্যালু, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে যেখানেই হোক, এই থিটার ভ্যালু কিন্তু π থেকে ছোট বা সমান হবে, তাই তো? তার মানে আমাদের টার্গেট হচ্ছে এই যে থিটা, এই থিটাটার ভ্যালু বের করা। এখন এটা কিভাবে বের করা যায়? খুবই সহজ। দেখো, এই যে বড় অ্যাঙ্গেলটা, এটা কিন্তু পাই, তাই না? এই পাই থেকে কোনোভাবে এই যে এইটা, এই ছোট অ্যাঙ্গেলটা বাদ দিতে পারো, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তো আমাদের যে থিটার ভ্যালু, সেই থিটাটাকে আমরা কি লিখতে পারি? পাই মাইনাস ওই ছোট্ট অ্যাঙ্গেলটা, ছোট্ট অ্যাঙ্গেলটাকে ধরো আমরা আলফা দিয়ে প্রকাশ করি, সাদা কালার দিয়ে, পাই মাইনাস আলফা। এখন আলফার ভ্যালুটা আমাদের বের করা লাগবে। আলফা একটা সূক্ষ্মকোণ এবং একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ, তাই তো? আচ্ছা, এটা যে সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল, তার মানে আমাদের আকারটা কিরকম ছিল? z = x + iy, যেখানে x এর ভ্যালু কি? যেখানে আমাদের x এর ভ্যালুটা কি? এক্ষেত্রে কিন্তু x এর ভ্যালুটা নেগেটিভ, y এর ভ্যালুটা পজিটিভ, ঠিক আছে? তার মানে এই যে x, এই ভ্যালুটা কিন্তু নেগেটিভ। কিন্তু আমরা যদি আলফাটা বের করতে চাই, তাহলে এই সমকোণী ত্রিভুজটায় ট্যান নিলেই হচ্ছে না। তার মানে আমরা যে আলফা, এই আলফাটাকে কিন্তু লিখতে পারি, দেখো এই পাইটা এখানে চলে আসলো, মাইনাস ট্যান ইনভার্স y/x নিব। বাট x এর ভ্যালু যেহেতু নেগেটিভ, আমরা কিন্তু নেগেটিভটা নিতে পারবো না, কারণ ট্যান ইনভার্স নেগেটিভ সামথিং কিন্তু স্থূলকোণ চলে আসতেছে, আমাদের লাগবে এই সূক্ষ্মকোণটা। তো আমরা কি মডুলাস করে নিব ট্যান ইনভার্স y/x। তো এই মডুলাসটা কিন্তু সব জায়গায়, আগের বার আমাদের মডুলাসটা লাগতো না, বাট আমরা জোর করে নিয়ে আসছি, যেহেতু পজিটিভের মডুলাস দিলে কিছু হয় না, বাট এইখানে কিন্তু ম্যান্ডেটরি লাগতেছে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কোনো একটা জটিল সংখ্যা যদি থাকে, তার আর্গুমেন্ট কত? পাই মাইনাস ট্যান ইনভার্স y/x, ঠিক আছে? তো y আর x এই দুইটার সাইন নিয়ে তুমি ডিফাইন করবা কোন কোয়াড্রেন্টে আছে। দুইটাই যদি পজিটিভ হয়, এখানে x নেগেটিভ y পজিটিভ, এখানে দুইটাই নেগেটিভ, এখানে x পজিটিভ y নেগেটিভ, এখানে। তারপর তুমি যখন ফর্মুলায় বসাবা, তুমি ওগুলার সাইন নিয়ে প্যারা নিবা না, দুইটাই কি পজিটিভ করে নিবা, সেটাই কি মডুলাস দিয়ে বোঝানো হচ্ছে। তো এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, এটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে। এবার আমাদের থার্ড কেস, আমাদের জটিল সংখ্যাটা থার্ড কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ x আর y দুইটার ভ্যালুই কি? নেগেটিভ, x <0, y <0। এখন খেয়াল করো, আমি যদি এই অ্যাঙ্গেলটা নেই, দেখো পজিটিভ অ্যাঙ্গেল আসবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি, সেটা কিন্তু 180 থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না? এখন মুখ্য আর্গুমেন্টের শর্ত কি 180 থেকে ছোট ছিল,
তার মানে আমার এই দিক থেকে আসা যাবে না। বোঝা গেছে? তো আমাদের কোন দিক দিয়ে আসতে হবে? উল্টা দিক দিয়ে আসতে হবে। তো আমি যদি এই দিক দিয়ে আসি, দেখো এই দিক দিয়ে আমি যদি এই পর্যন্ত আসি সেটা হয় নেগেটিভ 180, ক্লকওয়াইজ যেহেতু নেগেটিভ পাই হয়। বাট আমি যদি আরেকটু কম আসতেছি, তার মানে আমাদের থেটার ভ্যালুটা কিন্তু এই রেঞ্জেই থাকতেছে। ঠিক আছে? তো আমাদের টার্গেট হচ্ছে এই যে থেটা, এই কোণটার ভ্যালু বের করা, এটাই আমাদের কি মুখ্য আর্গুমেন্ট। তো এই থেটাটা আমরা কিভাবে বের করতে পারি? খুবই সহজ। আমি যদি কোনোভাবে এই যে এই অ্যাঙ্গেলটা বের করতে পারি তাহলেই তো হয়, তাই না? দেখো এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, তাহলে একটু খেয়াল করো, আমরা প্রথমে এইখান থেকে ঘুরে এখানে আসছি, এতটুকু আসছি, ক্লকওয়াইজ আসছি। তো এই ভ্যালুটা কি, যেহেতু ক্লকওয়াইজ আসছি সেটা হয় নেগেটিভ পাই, তাই তো? তারপর এই পয়েন্ট থেকে দেখো আমরা কিন্তু এখানে আসছি নেগেটিভ পাই, এখন এখানে আসছি, এই পয়েন্ট থেকে আলফা পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তাই না? পাই পরিমাণ ক্লকওয়াইজ ঘুরলাম নেগেটিভ পাই, তারপর সেখান থেকে আলফা পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছি, তাহলেই তো এই পজিশনটায় চলে আসছি। তার মানে সেই ভ্যালুটাই কিন্তু আমাদের থেটা। তো আমাদের কি করতে হবে? প্লাস আলফা। ঠিক আছে? তো নেগেটিভ পাই প্লাস আলফা, আলফা কিন্তু এখানে সূক্ষ্মকোণ, তাই তো? তো যেহেতু সূক্ষ্মকোণ, আমরা কি এটা খুব সহজেই যে tan ইনভার্স y/x দিয়ে বের করে ফেলতে পারি না? কারণ এই যে এই ছোট্ট একটা ত্রিভুজ হয়েছে না, এই ত্রিভুজে ট্যান থিটা দিয়ে কিন্তু আমাদের কি বোঝায়? y/x বোঝায়, তাই তো? তো tan ইনভার্স y/x, আবার যেহেতু সূক্ষ্মকোণ আমি কি মডুলাস সাইনটা নিব, যদিও এখানে নেসেসারি না, কারণ এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কাটা গিয়ে পজিটিভ থাকতেছে, বাট আমাদের ফর্মুলার সুবিধার্থে আমরা কি মডুলাস সাইনটা দিব। আমরা প্রত্যেকটা কেসেই কিন্তু মডুলাস সাইনটা দিচ্ছি। তো থার্ড কোয়াড্রেন্টে থাকলে আমাদের যে আর্গুমেন্টের ভ্যালু সেটা হচ্ছে এইটা। নিশ্চয়ই বোঝা গেছে, তুমি এখান থেকে প্রথমে পাই রেডিয়ান ক্লকওয়াইজ আসছো নেগেটিভ পাই, তারপর সেই পয়েন্ট থেকে আলফা পরিমাণ অ্যান্টি ক্লকওয়াইজ গেছো, তাই না? এই জন্য কি যোগ করতেছ। তো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ভ্যালু। মডুলাসের ভ্যালু আগের মতো √(x² + y²। এবার আমাদের শেষ কেস, এই ক্ষেত্রে আমাদের যে জটিল সংখ্যাটা সেটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের x এর ভ্যালুটা কি পজিটিভ, x ইজ গ্রেটার দেন 0, আর y এর ভ্যালুটা কি নেগেটিভ, তাই তো? তো এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কত? দেখো আমি যদি এই দিক দিয়ে ঘুরে আসি আমাদের অ্যাঙ্গেলটা পজিটিভ আসবে, বাট সেটা কিন্তু পাই থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা মুখ্য আর্গুমেন্টে পড়বে না। বাট আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ না এসে ক্লকওয়াইজ আসি, সেক্ষেত্রে এই ভ্যালুটা কি আমাদের যে রেঞ্জ সেটার মধ্যেই পড়তেছে, তাই তো? তো আমাদের কিভাবে আসতে হবে? ক্লকওয়াইজ আসতে। তো ক্লকওয়াইজ যেহেতু আমাদের যেই আর্গুমেন্টের ভ্যালু সেটা কি নেগেটিভ আসবে, তো থিটা ইকুয়ালস টু এই ত্রিভুজের যে অ্যাঙ্গেলটা, তো সেটা আমরা লিখতে পারি tan ইনভার্স, আবারও কি আমরা মডুলাসটা নিব tan ইনভার্স y/x, তাই তো? আর আগে একটা সাইন কি নেগেটিভ আসবে, কারণ এই ভ্যালুটা কিন্তু পজিটিভ, এটা অ্যাকচুয়ালি থেটার পরম মানটাকে বোঝায়, বাট যেহেতু ক্লকওয়াইজ আসতেছি আগে একটা নেগেটিভ সাইন নিব। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল 4টা কেস। আরও কয়েকটা কেস হতে পারে যে কোনো কোয়াড্রেন্টে না থেকে অ্যাক্সিসের উপরে থাকলে কি হবে, ওগুলো আসলে বেশ সহজ, দেখেই বলে দেওয়া যায়। দেখো রিয়েল অ্যাক্সিসের উপরে যারা থাকবে তার মানে সবাই কি বাস্তব সংখ্যা না, অর্থাৎ শুধুমাত্র এক্সটা থাকবে, তাই তো? z=x, এবং x এর ভ্যালুটা কি গ্রেটার দেন 0, তাই তো? সেই ক্ষেত্রে আমাদের যে জটিল সংখ্যাটা সেটা কিন্তু এই যে এক্স রিয়েল অ্যাক্সিসের এই সাইডে থাকবে, এবং এই ক্ষেত্রে আমাদের যে আর্গুমেন্ট সেই ভ্যালুটা কত দেখেই বোঝা যাচ্ছে, কত 0। তো থিটা ইকুয়ালস টু কত 0। এবার খেয়াল করো উল্টা দিকে কখন থাকবে? উল্টা দিকে থাকবে যখন x এর ভ্যালুটা কি লেস দেন 0 হয়, z=x, x is less than 0, ফর এক্সাম্পল -2, -3, -1, এবং ওই ক্ষেত্রে আমাদের যে আর্গুমেন্ট সেই ভ্যালুটা কি হবে আমাদের পাই রেডিয়ান হবে, তাই তো? এই যে এতটুকু পাই রেডিয়ান, উল্টা দিকে কিন্তু হবে না, নেগেটিভ পাই কিন্তু হবে না, কারণ নেগেটিভ পাই কিন্তু আমাদের মুখ্য আর্গুমেন্টের রেঞ্জে নাই। ওকে, তো থিটা ইকুয়ালস টু কত পাই রেডিয়ান। ঠিক আছে, এই যে এখানে থিটা ইকুয়ালস টু পাই রেডিয়ান। এইবার যখন ইমাজিনারি অ্যাক্সিসের উপরে থাকবে, দেখো এই ক্ষেত্রে আমাদের z ইকুয়ালস টু কত iy, যেখানে y এর ভ্যালু কত গ্রেটার দেন 0, অর্থাৎ i, twice i, thrice i, 4i, 5i। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের ভ্যালু কত হবে? থিটা ইকুয়ালস টু কত π/2। আর এটা যদি নিচের দিকে হয় সেক্ষেত্রে z ইকুয়ালস টু কত iy, যেখানে y ইজ কত লেস দেন 0, তো এই ক্ষেত্রে আমাদের আর্গুমেন্ট কত হবে নেগেটিভ π/2। ঠিক আছে, ফর এক্সাম্পল -i, -2ic, -3ic, এগুলো নিশ্চয়ই বোঝা গেছে অ্যাক্সিসের উপরে থাকলে কি হয়। আর আগের যেই 4টা কেস দেখলাম ওই 4টা কেস আমরা এখন কম্বাইন করব।
তো চারটা কেস একসাথে দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই এই আকারের জটিল সংখ্যার মুখ্য আর্গুমেন্টের শর্তটা কিন্তু দেওয়া আছে নেগেটিভ পাই থেকে পাইয়ের মাঝখানে হবে পাই সহ আর কি। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয়, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের ভ্যালু কত? থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস, প্রত্যেক ক্ষেত্রে আমরা মডুলাস দিচ্ছি যাতে সুবিধা হয় আর কি ফর্মুলাটা মনে রাখতে। থার্ড কোয়াড্রেন্টে এইটা, ফোর্থ কোয়াড্রেন্টে এইটা। তো এগুলো কিন্তু মুখ্য আর্গুমেন্ট, ঠিক আছে? তো তোমাকে যখন পরীক্ষায় আর্গুমেন্ট বলা হবে, আর্গুমেন্ট বলতে সাধারণত মুখ্য আর্গুমেন্টটাকেই বোঝানো হয়, ঠিক আছে? তো এই চারটা কেজে আর্গুমেন্ট বের করা কিন্তু আমরা শিখে ফেলছি। আর প্রত্যেকটা কেজে এই মডুলাস কিন্তু একই, সেটা হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবং এই আর্গুমেন্ট নির্ণয়টা, মডুলাসের আর্গুমেন্ট নির্ণয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা বলো, অ্যাডমিশন টেস্ট বলো, তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে বলবে মডুলাসের আর্গুমেন্ট বের করতে। আর মডুলাসের আর্গুমেন্ট বের করার সাথে সাথে কিন্তু আমরা পোলার আকারটাও বের করে নিয়ে আসতে পারি, তাই তো? আর থেটা জানলে তো পোলার আকার চলেই আসে, আর থেটা। তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। এখানে চারটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো, চারটা এক্সাম্পলেরই এক্স আর ওয়াই প্রত্যেকটার পরম মান কিন্তু সেম, তাই না? সাইনটা ডিফারেন্ট হচ্ছে, তাই তো? এবং এই চারটা ভ্যালু কিন্তু চারটা কোয়াড্রেন্টে। দেখো, প্রত্যেকের মডুলাস সেম হবে, এটা কি বুঝতে পারতেছো? প্রত্যেকের মডুলাস হবে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই কত? রুট 3 তার স্কোয়ার করলে 3 হয়, দ্যাট মিনস 2। প্রত্যেকের মডুলাস কিন্তু আমরা বের করে ফেলছি। এবার আর্গুমেন্ট বের করতে পারবা না, আমার কি করে দেওয়া লাগবে? আচ্ছা, আমি 2 নাম্বারটা করে দিই। দেখো, 2 নাম্বারটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো তুমি যদি বুঝে ফেলো, মানে ফিগারটা ভিজুয়ালাইজ করতে পারো, তাহলে তোমার ফিগার আঁকার দরকার নাই। আমরা করতেছি হচ্ছে 2 নাম্বার। আর তুমি যদি না বুঝতে পারো, তুমি চাইলে ফিগারটা ড্র করতে পারো, এটা বেটার প্র্যাকটিস। তো আমি ফিগারটা নিয়ে আসলাম। দেখো, এটা কিন্তু আমাদের কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের ফর্মুলাটা কি ছিল মডুলাসের? মডুলাস ইকুয়ালস টু, মনে আছে, পাই মাইনাস ট্যান ইনভার্স, আমরা ওয়াই বাই এক্স নিতাম মডুলাস করে, তাই তো? তুমি মডুলাস না করে জাস্ট সাইনটা ইগনোর করো। সাইনটা যদি ইগনোর করো, ওয়াই এর ভ্যালু কত? রুট 3, এক্স এর ভ্যালু কত? নেগেটিভ 1, আমরা সাইনটা ইগনোর করবো, রুট 3 বাই 1, দ্যাট মিনস পাই মাইনাস, এবং এইটার সূক্ষ্মকোণ ভ্যালু কত? পাই বাই 6। আরে কি লিখলাম? পাই বাই 3, কেন যে ভুল করে এগুলো, ঠিক আছে? তো এটাকে বাদ দিলে কত আসে? 2 পাই ডিভাইডেড বাই 3। এটাই কি আমাদের মুখ্য আর্গুমেন্ট। তো বাকিগুলো বের করে ফেলো। এবং এই যে মডুলাস আর্গুমেন্ট, এগুলো কিন্তু ক্যালকুলেটরে খুব সহজেই করে ফেলা যায়, মানে কোনো কিচ্ছু চিন্তা করা লাগে না, তুমি জাস্ট ইনপুট করবা, ধুম করে আউটপুট দিয়ে দিবে। তো এগুলো আমি কিন্তু আলাদা একটা ভিডিওতে জটিল সংখ্যার যত ক্যালকুলেটর হ্যাকস আছে ওগুলো কভার করে ফেলছি। ওই ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে রাখবো, ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যারা এখনও দেখো নাই, খুব ভালো একটা জিনিস মিস করছো। ভিডিওটা দেখার পরে আসলে বুঝতে পারবা কি মিস করছো। এখন তোমাকে যদি বলতো যে জটিল সংখ্যার পোলার আকৃতিতে প্রকাশ করো, দেখো পোলার আকৃতি কিন্তু আমরা দেখে আসছি। আমাদের পোলার আকৃতি কি ছিল? আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, তাই তো? এখানে আননোন কে কে, আর থেটা, তো দুইটাই আমরা বের করেছি না। মডুলাস হচ্ছে 2 আর থেটা কত? 2 পাই বাই 3। তো আমাদের যে পোলার আকৃতি সেটা হচ্ছে 2 ইন্টু কস 2 পাই বাই 3 প্লাস আই সাইন 2 পাই বাই 3। এভাবেই লিখে আসবে, এতটুকুই লিখে আসবা, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমাদের 2 নাম্বার যে জটিল সংখ্যাটা ছিল তার পোলার আকৃতি। তো বাকিগুলার পোলার আকৃতি বের করতে পারবা না? অবশ্যই পারবা। তো আমাদের আজকের পর্বটা এখানেই শেষ করব। তবে তোমাদের জন্য একটা এক্সারসাইজ আছে, তোমরা এটা করে ফেলো এবং চাইলে আমাকে অ্যান্সারটা জানাতে পারো। আসলে শেষ পর্যন্ত মানুষজন খুব কম দেখে, আর সবাই হয়তো মাঝখানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। তোমরা যারা লাস্ট পর্যন্ত আছো, তোমরা চাইলে কমেন্টে অ্যান্সারটা জানাতে পারো। আর অবশ্যই বইয়ের রিলেটেড ম্যাথগুলো করতে আমরা কিন্তু আর্গুমেন্টে আবার ফেরত আসবো। হ্যাঁ, এটা বেশ এক্সাইটিং একটা জিনিস, জটিল সংখ্যাটাই আসলে এক্সাইটিং। ও আরেকটা কথা, তোমরা হয়তো ভাবতে পারো এই যে জটিল সংখ্যা শিখতেছি, জটিল সংখ্যার কি কোনো কাজ আছে? তোমরা আসলে বিশ্বাস করতে পারবে না জটিল সংখ্যাটা কতটা নেসেসারি। এমন অনেক কমপ্লেক্স থিওরি আছে যেগুলো জাস্ট রেভলিউশনারি থিওরি, ওইসব প্রত্যেকটা থিওরিতে এই কমপ্লেক্স নাম্বার ইউজ করা হয়েছে। তোমরা তো ইঞ্জিনিয়ারিং পড়বা, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, যেটাই পড়ো না কেন, জটিল সংখ্যা যে কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের কতটা কাজে লাগবে এটা আসলে আমি এখন তোমাদেরকে বোঝাইতে পারবো না। তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে যাও, গেলেই বুঝবা। প্রথম সেমিস্টারে তোমাদের সার্কিট অ্যানালাইসিস বলে কিছু একটা থাকবে, ওখানে অ্যাকচুয়ালি এসি সার্কিট অ্যানালাইসিস করতে গেলে আমাদের যে জটিল সংখ্যা পুরোটাই আসলে জটিল সংখ্যার উপরেই দাঁড়িয়ে আছে। তো বিদায় নিচ্ছি আজকে।